সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। দর্শক, আপনাদের সাথে আছি আমি হাসিফ হাসান। আজকে আমরা আলোচনা করব প্রাতিষ্ঠানিক বিনিয়োগ নিয়ে। পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কিভাবে হচ্ছে, কতটুকু হচ্ছে কিংবা কেন হচ্ছে না, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, জানার চেষ্টা করব সমাধানের উপায় কি। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক এম শাহজাহান মিনা, পুঁজিবাজার বিশেষজ্ঞ। স্যার, আপনাকে স্বাগত। আছেন অর্থনীতিবিদ, বিএসসিসির সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব ফারুক আহমেদ সিদ্দিকী। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমাদের সাথে আরও স্কাইপে যোগ দিচ্ছেন এমএস নাসিরউদ্দিন, উনি সিইও স্টার্লিং স্টক অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড। নাসির ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি আমাদের সাথে থাকুন, আলোচনায় আমরা আপনাকে পাবো। ধন্যবাদ। স্যার, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে এই পুঁজিবাজার নিয়ে আমরা যে কথা বলছি দীর্ঘদিন ধরে, আপনারা এটি দেখছেন সরাসরি, আপনি এটার সাথে সম্পৃক্ত ছিলেন একটি সময়। আমরা আগে কিন্তু দেখেছি যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কিন্তু একটু একটু করে বেড়েছে। গত কয়েক বছরে আমরা দেখছি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী তেমন বাড়ছে না, কিংবা যারা বাজারে আছেন, যেসব প্রাতিষ্ঠানিক বিনিয়োগ আছে সেগুলোর আচরণও ঠিক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মতো না। বিশেষ করে আপনি যদি এএমসিগুলো দেখেন, যারা ফান্ড ম্যানেজ করে, কিংবা মার্চেন্ট ব্যাংকগুলো দেখেন, এদের আচরণ কিন্তু খুব একটা মানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদে যে তারা বিনিয়োগ করবেন সেটি কিন্তু দেখা যাচ্ছে না। এবং সেটি তারা বলছেন যে বাজারের কারণেই সেটা তারা এরকম দীর্ঘমেয়াদে বিনিয়োগ করে রাখতে পারছেন না। আমার মনে হয় আমাদের দেশে যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী আছেন তারা কোনো সময়ই ঠিক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর মতো বিনিয়োগ করেন নাই। আপনি যদি ফিরে তাকান 2010 সালে জি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বেশিরভাগই ট্রেডিং করেছে এবং প্রচুর লাভ করেছে, সেটা ব্যাংক হোক, মার্চেন্ট ব্যাংক হোক, বা বড় বড় ডিলার যারা আছে তারা হোক, বা ওয়েবার। একদম মিউচুয়াল ফান্ড খোলার হুইক পড়ে গেল, একসাথে 30টা বা কয়টা যেন মিউচুয়াল ফান্ড খুলে ফেলল। অর্থাৎ আমাদের দেশে যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী আছেন তাদের কাছে আমাদের যে প্রত্যাশা যে তারা একটা লং টার্ম বিনিয়োগ করে বাজারকে স্থিতিশীল রাখবে, সে ধরনের বিনিয়োগ আমরা কোনো সময়ই খুব একটা দেখতে পাইনি। আর বর্তমানে তো আরোই দেখতে পাচ্ছি না। বর্তমানে ইনফ্যাক্ট তারা বিনিয়োগ করছেই না। বিনিয়োগ করলে টার্ন ওভার ডেলি 300 থেকে 400-র মধ্যে ঘোরাফেরা করতো না। এবং আমি আগেও বলেছি এই অনুষ্ঠানে যে তারা কেন বিনিয়োগ করছে না, তাদের কি সমস্যা, এটা কিন্তু আমরা খুব ভালোভাবে জানার চেষ্টা, আমরা মানে যারা অথরিটি আছে তারা খুব ভালোভাবে জানার চেষ্টা করেন নাই। তাদের কিছু সমস্যা থাকতে পারে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বলতে আমরা কী বুঝবো? মিউচুয়াল ফান্ড কিন্তু একটা বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী। আমাদের দেশে মিউচুয়াল ফান্ডের কী অবস্থা? তাদের সেই সক্ষমতায় নাই, তাদের সেই পেশাদারিত্ব নাই। এরপরে কে আছে? মার্চেন্ট ব্যাংকস, মেবি সাম ডিলার্স, মেবি সাম অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ যারা নিজস্ব পোর্টফোলিও করছে, বা কিছু ব্যাংকস নিজস্ব পোর্টফোলিও করছে। তো এই ধরনের যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী তারাও কিন্তু বর্তমানে তারা মোটামুটি সাইড লাইনে বসে আছে। যা টুকটাক করছে তারা ট্রেডিংই করছে, লং টার্মে করছে না। মানে কিন্তু এটা কেন? মানে এখন তো সবাই বলছেন, আপনারাও বলছেন যে বাজারে এখনই পারফেক্ট টাইম যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করলে। কেন এটা কিন্তু আমরা বলতে পারবো না। এটা বলার জন্য আমরা যেটা বলবো সেটা একটা আনাড়ির মতো কথা হবে, যে আমরা শুনে শুনে বলছি। কিন্তু আমি যেটা আগেও বলেছি, যেটা কেন হচ্ছে এটা বলার জন্য আমাদের যারা রেগুলেটর আছেন, সরকার আছেন, তাদের দেখা উচিত যে এটা কেন হচ্ছে। তাদের নিশ্চয়ই কিছু সমস্যা আছে, তাদের নিশ্চয়ই বাজারের প্রতি আস্থাহীনতা, অথবা তাদের নিজেদের সক্ষমতা নাই, আর্থিক সক্ষমতা নেই বাজারে বিনিয়োগ করার। প্রথমে যেটা বললেন এটা সত্য, এই বাজার যে পর্যায়ে আছে এখানে অনেক ধরনের শেয়ার আছে যেখানে এখন বিনিয়োগ করা, লং টার্ম বিনিয়োগ করা, 3 বছর 4 বছরের জন্য বিনিয়োগ করা একটা উৎকৃষ্ট সময়। ফর ইনস্টেন্স ব্যাংকস এত কম দাম আছে যেখানে যদি কেউ লং টার্ম বিনিয়োগ করে, লেটস সে সামবডি ইনভেস্ট ফর 5 ইয়ার্স, এটাতে খুব ভালো একটা লাভের সম্ভাবনা আছে। এ ধরনের অনেক শেয়ার আছে। কিন্তু এক নম্বর হচ্ছে তারা করছে না, একটা হতে পারে আস্থার অভাব, দ্বিতীয়টা হতে পারে তাদের আর্থিক লং টার্ম বিনিয়োগ করার সঙ্গতি নেই, তৃতীয় হতে পারে আইনগত বাধ্যবাধকতার কারণে তারা, বিশেষ করে ব্যাংকগুলো, এখানে বিনিয়োগ করতে পারছে না। এই সব কাণ্ড মিলে কোনটা যে প্রধান কারণ আমি আগে বলেছি যে
এই যে নেগেটিভ অ্যাকাউন্টস হয়ে আছে। এখন আপনি এটাকে হয়তো লোনটাকে ইকুইটিতে কিছু কিছু করতে দিচ্ছেন, কিন্তু তাদের লিকুইডিটি পাচ্ছে না, কিন্তু এতে জাস্ট লোন থেকে ইকুইটিতে কনভার্ট হচ্ছে। স্যার, এই যে যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, বিশেষ করে যারা মার্চেন্ট ব্যাংকগুলো, তারা বলে থাকে যে আমাদের বিনিয়োগ করার, স্যার যেটি বললেন একটি পয়েন্ট ধরে যদি বলি, তারা বলে আমাদের বিনিয়োগ করার আসলে সক্ষমতা নেই। আমরা যখন আমাদের মাদার অর্গানাইজেশনে টাকা চাই তখন তারা আর দিতে পারছে না, বা যতটুকু দিয়েছে গত কয়েক বছরে। এখন অন্য ব্যাংক থেকে যখন আমরা লোন চাই, তারা ওই ব্যাংকগুলো দিতে পারছে না, কারণ এক্সপোজারে পড়ে যাচ্ছে। আবার ব্যাংকগুলো নিজেরাও বিনিয়োগে যেতে পারছে না, নিজেদের ওন পোর্টফোলিওতে যেটি বিনিয়োগ করে সেটিও যেতে পারছে না। তাহলে এই ব্যাংক কেন্দ্রিক একটি সমস্যা তৈরি হয়েছে। হাসিব, ধন্যবাদ। আসলে এই বিষয়টি আমরা যেটা লক্ষ্য করছি বহুদিন ধরে, আমরা আলোচনাও করেছি অনেকবার, যে আমাদের বাজারে বর্তমান যে অবস্থা, অর্থাৎ বিনিয়োগের প্রতি আগ্রহ, এটা তো কম হওয়ার পিছনে এক নম্বর কারণ হচ্ছে এই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। এখন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, উনি যেটা বললেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী কিন্তু বিভিন্ন রকম আছে। যেমন আমরা বলছি, এক নম্বর ব্যাংক আছে, মার্চেন্ট ব্যাংক আছে, মিউচুয়াল ফান্ড আছে, ইভেন ব্রোকারেজ হাউসগুলি তাদের নিজস্ব পোর্টফোলিওতে তারা বিনিয়োগ করতে পারে। তো এখন এই যে ব্যাংক, আমি বিশেষ করে ব্যাংকের যে প্রবলেমটা আমরা এতদিন লক্ষ্য করে আসছিলাম, যে অধিকাংশ ব্যাংক তাদের এক্সপোজার লিমিটটা কিন্তু তারা ক্রস করে ফেলেছিল, এবং এটা কিন্তু গত 4-5 বছর তাদেরকে বিভিন্নভাবে প্রেশার দিয়ে সেই এক্সপোজার লিমিটের ভিতরে তাদেরকে আনার চেষ্টা করা হয়েছে। এটা আনতে যেটা হয়েছে, তখন আর ব্যাংকগুলির আর কোনো বিনিয়োগের ক্ষমতা ছিল না। রিসেন্টলি যদিও এই এক্সপোজার লিমিট অ্যাডজাস্ট করার যে কিছু বিষয় নীতি সহায়তা হিসেবে বলা হয়েছে, তাতে করে আপাতত ব্যাংকগুলি বিক্রি করার প্রয়োজন হচ্ছে না তাদের এক্সপোজার লিমিট অ্যাডজাস্ট করার জন্য। কিন্তু তাদের হাতে কিন্তু টাকা নেই, বিনিয়োগ করার মতো টাকা নেই। অধিকাংশ ব্যাংকেরই দেখা যাচ্ছে, বা মার্চেন্ট ব্যাংকগুলির 25% যে লিমিট, তা হয়তো কাছাকাছি 20%, 22% এরকম বিনিয়োগ করা আছে। অর্থাৎ তাদের নতুন বিনিয়োগ করার কিন্তু কোনো ক্যাপাসিটি তাদের বিল্ড আপ হচ্ছে না। এই ক্ষেত্রে যে জিনিসটা করা যেতে পারে, যে ঠিক আছে, তাদের যে ইকুইটিকে, ওই যে লোনটাকে ইকুইটির ভিতরে নিয়ে আসা, ওটা একটা পজিটিভ একটা পদক্ষেপ হয়েছে। সেই সাথে সাথে যেহেতু তাদের নতুন কোনো ক্যাপিটাল নেই, এই জন্য যেটা করা উচিত, আবার তাদেরকে আবার ঋণ দেওয়া, ওই তাদের মাদার অর্গানাইজেশন তাদেরকে ঋণ দিতে পারে, অথবা আইন করে যেভাবেই হোক তারা অন্য জায়গা থেকে যদি ঋণ করে নিয়ে আসতে পারে। যেহেতু তাদের এই মুহূর্তে পারচেস করার ক্ষমতা নেই, এখন তাদেরকে পারচেস করার জন্য বা তাদের অ্যাবিলিটি ডেভেলপ করার জন্য এটা করতে হবে। অর্থাৎ অন্য কোনো সোর্স থেকে কিছু টাকা তাদেরকে এখানে বিনিয়োগ করতে হবে, অর্থাৎ ব্যাংক থেকে লোন নিয়ে আসুক। দরকার হলে সরকার এটা একটা আইন করে অথবা বাজেটের মাধ্যমে একটা রিফাইন্যান্স করে এটা নিয়ে আসতে পারে। স্যার, এই কী সমস্যাগুলো সরাসরি ফেস করছেন যারা, তাদের কাছে একটু যাই। আমাদের সাথে নাসির ভাই, আপনারা তো ব্রোকার, আপনাদের কাছে কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কিন্তু আপনাদের মাধ্যমে বিনিয়োগ করেন, মার্চেন্ট ব্যাংকগুলো বলেন বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো বলেন। আপনারা কি মনে করছেন যে তাদের আচরণ এখন ডে ট্রেডিংয়ে তারা বেশি যাচ্ছেন কেন? আচ্ছা, আমি এই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরকে নিয়ে কথা বলার আগে পুঁজিবাজার কথা বলতে চাই। আপনি সবাই জানেন, যারা অর্থনৈতিক ব্যবস্থায় পুঁজিবাজার উন্নয়ন প্রতিটি রাষ্ট্রের আমাদের এখানে যে পুঁজিবাজার জন্য আমরা কি কাজ করেছি, আমাদের কি কাজ করা, আজকে আমরা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরকে আচরণ নিয়ে, আমাদের প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কারা, তাদেরকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরকে কাজ করার জন্য আমরা কি সুযোগ দিচ্ছি, এখন আমি একজন ব্রোকার হাউসের সিইও হিসেবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরকে যেভাবে দেখতেছি, আমাদের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরকে আমরা আশা করতেছিলাম দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী হিসাবে। কিন্তু কিছুদিন যাবৎ বা দীর্ঘদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা শুধু আমাদের এই হাউজে নয়, অন্যান্য আপনি যদি আজকে মার্চেন্ট ব্যাংকগুলো দেখেন এবং মিউচুয়াল ফান্ডগুলো দেখেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ডে ট্রেডারদের আচরণ করতেছে অনেকটা। হ্যাঁ,
তাদেরও কিন্তু আপনারা তো কথা বলছেন, সরাসরি সম্পৃক্ত আপনারা, আপনাদের কাছে তো তাদের ব্যাখ্যাটা থাকে যে কেন তারা এই আচরণ করছেন। শুধু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরকে নয়, আমি আমার এখানে যারা বিনিয়োগকারী আছেন, আমরা 2014 অক্টোবরে আমরা কমার্শিয়াল অপারেশন আসছি, আমাদের আজকে নাগাদ প্রায় 10,000-এর উপরে আমাদের কাস্টমার বেস। আমি আমার প্রতিটা কাস্টমারদেরকে একটা বিজনেস প্ল্যান করি, একটা বিনিয়োগ প্ল্যান করে বিনিয়োগ করার জন্য উৎসাহিত করি। আমি তাদেরকে একটা বলছি, আপনার সার্টেন একটা অ্যামাউন্ট আপনি দীর্ঘমেয়াদে বিনিয়োগ করেন। আমাদের এখানে অনেক শেয়ার আছে যেগুলো যদি আপনি দীর্ঘমেয়াদে বিনিয়োগ, কিন্তু আপনি যেটা মানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা তো আপনাদের সাথে যোগাযোগ করে, সেটা আপনারা সেই ব্যাপারটা যদি বলেন। আমাদের এখানে কিছু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী আছে যারা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করে, তারা সেখানে খুব ভাইসেল খুব কম করতেছে, তাদের রেগুলার ট্রানজেকশন খুব কম, বাট তারা লং টার্মে বেনিফিটেড, তারা লং টার্মে লুজার না। হ্যাঁ, লং টার্মে তারা বেনিফিট পাচ্ছে এবং এদের অনেকেই চিন্তা করতেছে তারা ডিভিডেন্ড আকারে তারা বিনিয়োগ রিটার্নটা চায়। হ্যাঁ, তো এসব ক্ষেত্রে মূল বিষয়টা হলো আমাদের এখানের বিনিয়োগকারীদেরকে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরকে আমরা ওইভাবে আকৃষ্ট করতে পারি না। আমরা ওই ধরনের রোড শো, ক্যাম্পিং, আমরা ওইভাবে আমাদের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরকে আমরা অ্যাটাক করতে পারতেছি না শেয়ার মার্কেটের প্রতি। জি নাসির ভাই, আপনি থাকেন, আমরা আসবো আপনার কাছে। জি স্যার, উনি যেটি বললেন যে মিক্সড একটি অবস্থার কথা, যে ডে ট্রেডিংয়েরও তারা আছেন, আবার দীর্ঘমেয়াদেও আছেন, কিন্তু বাজারে কিন্তু একটি রিউমার আছেন যে সবাই ডে ট্রেডিংয়ে চলে গেছে, এবং এই যে পুঁজিবাজারে এখানে যে একটি সবার যে একটি ধারণা, সেটি কিন্তু বাজারে প্রভাব ফেলে। তো সেই বিষয়টা থেকে আসলে এই দায়িত্বটা কার, যে না প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা আসলে কি করছেন এবং সেটি সবাইকে জানানো, কারণ এই বাজারে তো এখন আস্থা নেই। না, এটা আমার মনে হয় প্রাথমিকভাবে যারা যারা আছে, এক্সচেঞ্জ অথরিটিস, তারা এটা বলতে পারে যে না, এটা সঠিক নয়, বহু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী লং টার্ম বিনিয়োগ করছে। কারণ আমাদের কাছে তো জিনিসটা এটা আমরা বুঝতে পারছি না। আমরা শুধুমাত্র টার্নওভারের যে পরিমাণ, এটা দেখে আমাদের প্রতীয়মান হচ্ছে যে আসলে লং টার্ম বিনিয়োগকারীরা হয়তো সাইড লাইনে এখনও আছেন। সেটা যদি না হয়, যেটা উনি ভালো বুঝবেন, যিনি উনি বললেন যে না সবাই এরকম করছে না, কিছু কিছু লং টার্ম বেনিফিট, লং টার্ম ইনভেস্টমেন্ট হচ্ছে, সেটা খুব ভালো কথা। এটা যদি আরও কনফিডেন্স বাড়ে, আরও এই ধরনের বিনিয়োগ আসে, আরও বিনিয়োগ আসতে গেলে যে সক্ষমতাটা বাড়াতে হবে, এবং সক্ষমতা বাড়াতে গেলে যদি মার্চেন্ট ব্যাংক বা অন্য যারা আছে তার যদি নিজস্ব পোর্টফোলিও ডেভেলপ করতে হয়, আমার মনে হয় তারা যদি একটা ফান্ড পায় বা লিকুইডিটি বা তাদের হাতে আসে, যেটা সমস্যাটা ইনি বলেছেন যে ওনাদের নিজেদের কোনো লিকুইডিটি প্র্যাকটিক্যালি নাই, যে লোনটা দিয়েছেন ওনারা রিকভার করতে পারছেন না, যেটা ওনার নিজস্ব ব্যাংকের যে সাবসিডিয়ারি, ব্যাংক থেকে ফার্দার লোন দেওয়ার আর কোনো অবকাশ নেই। এখন কিভাবে তারা এটাই বাড়বে? ওভার এক্সপোজড হয়ে গিয়েছিল গত 7-8টা ব্যাংক। আবার অ্যাবিলিটি থাকলেই যে বিনিয়োগ করবে সেটাও কিন্তু আমার মনে হচ্ছে না, কারণ এতদিন পর্যন্ত ব্যাংক তো আমাদের দেশে কতগুলো আছে, 35-40টা বা এরকম কিছু হবে। হ্যাঁ, 54টা, ইদানিং আরও বেড়েছে। হ্যাঁ, তো 54টার মধ্যে মাত্র 8টা ব্যাংকের বোধহয় ওভার এক্সপোজ ছিল, আর বাকিগুলো কিন্তু ওভার এক্সপোজ ছিল না। কিন্তু এত সত্ত্বেও ওই ব্যাংকগুলো তো ইনভেস্ট করে নাই, এবং এখন যে এক্সপোজার লিমিটের মধ্যে সবাই চলে আসছে লোনটাকে ইকুইটিতে কনভার্ট করার পরে, তারপরেও তারা যে নতুন করে ইনভেস্ট করবে বা করবে না সেটা আমরা এখন বুঝতে পারছি না। সুতরাং এখানে লং টার্ম সুফল বাজারে কে আসবে এখনও সেটা স্পষ্ট নয়। জি স্যার। না হাসিব, আসলে যে মার্চেন্ট ব্যাংক, আমরা তো জানি যে আমাদের দেশে কিন্তু দুই ধরনের মার্চেন্ট ব্যাংক আছে। এক ধরনের হচ্ছে যে ব্যাংকের সাবসিডিয়ারি হিসেবে আছে, এগুলি ছাড়াও কিন্তু অন্য ইন্ডিপেন্ডেন্ট কোম্পানি হিসেবে মার্চেন্ট ব্যাংক কাজ করছে, এবং সেখানে আমরা দেখছি তাদের ক্যাপিটাল হচ্ছে 25 করোড় টাকা। তা বাংলাদেশের এই ক্যাপিটাল মার্কেটে একটা মার্চেন্ট ব্যাংকের ক্যাপিটাল মাত্র 25 কোটি টাকা। এইটা দিয়ে তারা নিজেদের পোর্টফোলিওতে বিনিয়োগ করবে, আবার তাদের ক্লায়েন্টদের লোন দিবে, এটা এই 25 কোটি টাকা দিয়ে কিন্তু এটা সম্ভব না। এর জন্য কিন্তু ওই যে 2010-এর পরে কিন্তু একটা ওই যে 21টি যে ইনসেন্টিভ প্ল্যান দেওয়া হয়েছিল, ওখানে একটা কথা বলা ছিল যে আমাদের মার্চেন্ট ব্যাংকগুলিকে তাদের নিজস্ব তাদের ক্যাপিটাল সংগ্রহ করতে হবে। ক্যাপিটাল সংগ্রহের বিভিন্ন উপায় আছে। এক হচ্ছে তারা ইভেন তারা এই জায়গাটাতে আসবো যে তারা কেন আইপিওতে আসছে না, এই জায়গাতে আসবো, একটু ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি উত্তরা থেকে রেজা বলছিলাম।
আমার প্রশ্ন হলো, ইনভেস্টররা লং টাইমে ইনভেস্ট করবে, বাট এটা তার একটা আশা থাকতে হবে যে আমরা এই পরিমাণ ডিভিডেন্ড পাবো, এই পরিমাণ ডিভিডেন্ড পাবো, বিকজ আই এম ইনভেস্টিং সিন্স লাস্ট 5 ইয়ার্স কোন কোম্পানিতে করছি। তারা কিছু কিছু কোম্পানি আছে ইভেন তাদের যে প্রফিট হচ্ছে সেটার 50% ডিভিডেন্ড তো দিচ্ছে না যারা ইনভেস্টর। আমি অ্যাজ এন এক্সাম্পল ছোট্ট একটা বলি, পিপল ইন্স্যুরেন্স, their EPS last year 1.82, but they have declared only 10%. এরকম অনেকগুলো কোম্পানি আছে তারা রিজার্ভে টাকা রাখছে। এমনিতে তো আমাদের দেশে অনেক অলস টাকা পড়ে আছে, এই টাকাগুলো যদি ইনভেস্টরদের মধ্যে বন্টন করে দেওয়া হয়, they will get more chance to get the investment again. এটা আমার প্রশ্ন। যে দর্শক ধন্যবাদ আপনার মতামতের জন্য। আমি এই উনি যে এক্সাম্পলটা দিলেন এই সূত্র ধরে যেটা বলতে চাই, আসলে একটি কোম্পানি ডিভিডেন্ড তো নির্ভর করে পার্টিকুলারলি আর্নিং পার শেয়ারের উপরে এবং ওই কোম্পানির গ্রোথ পটেনশিয়ালটি কতখানি আছে, অর্থাৎ তার ভবিষ্যতে বিনিয়োগের সুবিধা কতখানি আছে, যেগুলিকে আমরা গ্রোয়িং কোম্পানি বলি। অর্থাৎ গ্রোয়িং কোম্পানি যেগুলি যাদের বিনিয়োগের সুবিধা আছে তারা কিন্তু টাকাটা রিটেন করে বিনিয়োগ করলে ভবিষ্যতে এই শেয়ার হোল্ডাররা বেনিফিটেড হবে। কিন্তু যে সকল কোম্পানি গ্রোথ পটেনশিয়ালটি নেই কিন্তু ডিভিডেন্ড কম দিচ্ছে, সেটা কিন্তু ঠিক না। উনি যেমন 10% দিলে কত হয়, 10% দিলে খুব একটা বেশি ডিভিডেন্ড কিন্তু শেয়ার হোল্ডার পাচ্ছে না। দেখা যায় এই ক্যাপিটাল মার্কেটে যতগুলো কোম্পানি লিস্টেড, যদি কিছু কোম্পানি ছাড়া মাল্টিন্যাশনাল এবং দেশীয় কয়েকটি কোম্পানি ছাড়া বেশিরভাগই কিন্তু স্টক ডিভিডেন্ড দিচ্ছে। এই যে স্টক ডিভিডেন্ড দিয়ে পেইড আপ বড় করছে এবং তারা কিন্তু ইপিএসটা সেইভাবে ইপিএস এর গ্রোথটা ধরে রাখতে পারছে না। এখন স্টক ডিভিডেন্ড একটা কোম্পানি কখন দিতে পারে, যখন কোম্পানি প্রচুর পরিমাণ রিটেন আর্নিংস ওখানে জমা হয় এবং সেই টাকাটা তারা অলরেডি বিনিয়োগ করে ফেলেছে বা ভবিষ্যতে তারা আরও বিনিয়োগের যে সুযোগ আছে সেখানে বিনিয়োগ করতে পারবে। এই ধরনের কোম্পানিকে সাধারণত স্টক ডিভিডেন্ড দেওয়া উচিত। কিন্তু আমরা যে প্র্যাকটিসটা দেখছি, সব ধরনের কোম্পানি নাম আমি উল্লেখ করবো না, আমি অনেক কোম্পানির নাম জানি যে সমস্ত কোম্পানি শুধু স্টক ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে, অর্থাৎ স্টক ডিভিডেন্ড দেওয়ার যে পূর্ব শর্ত অর্থাৎ রিটেন আর্নিংস এইটা তাদের নেই, তারপর তারা স্টক ডিভিডেন্ড দিয়ে জাস্ট শেয়ার হোল্ডারদেরকে কাগজ ধরিয়ে দিচ্ছে। এই ধরনের প্র্যাকটিস কিন্তু বন্ধ করা উচিত, যে অর্থাৎ রিটেন আর্নিংস ওই সমস্ত স্টক ডিভিডেন্ড ওই সমস্ত কোম্পানি দিবে যাদের প্রচুর রিটেন আর্নিংস আছে এবং ভবিষ্যৎ তাদের ডেভেলপমেন্টের বা গ্রোথের একটা সম্ভাবনা থাকে। রেগুলেটরদের কি দায়িত্ব না এগুলোই দেখা, নাকি তাদের দায়িত্ব যে কে বেশি কিনলো কে বিক্রি করলো? স্যার একটু নাসিফ ভাইয়ের কাছে যাই। নাসিফ ভাই, যে এই যে বিনিয়োগকারীদের আচরণ যদি আপনি বলেন যে তারা কি স্টক ডিভিডেন্ড দিলে বেশি আকৃষ্ট হয় ওই শেয়ারের প্রতি, নাকি ক্যাশ ডিভিডেন্ড দিলে? মানে একটা সময় ছিল যখন বেশিরভাগ কোম্পানি পেইড আপ ছোট ছিল, তখন কিন্তু স্টক ডিভিডেন্ড দিলে বিনিয়োগকারীদের আকর্ষণটা বেশি ছিল। এখন কি অবস্থা তৈরি হয়েছে? এখন মানে মার্কেটের পরিবর্তনের সাথে সাথে এটা বিনিয়োগকারীদের মন মানসিকতার পরিবর্তন হয়। বিনিয়োগকারীদের এক সময় যখন মার্কেট খুব বাবেল ছিল, মানে মার্কেট খুব বুমিংলি উপরের দিকে গেছে, তখন জনগণের মধ্যে বা বিনিয়োগকারীর মধ্যে একটা ধারণা ছিল যে আমি যদি আপনার বোনাস শেয়ার পাই, আমি বোনাস শেয়ারটা একটা ভালো রেটে বিক্রি করতে পারবো। এখন পাবলিকের মানে বা বিনিয়োগকারীদের ধারণা চেঞ্জ হয়েছে, তারা ক্যাশ, বিশেষ করে ক্যাশটাইকে প্রেফার করে, ক্যাশ ইনসেন্টিভ অথবা আপনি যদি বলেন যে ক্যাশ বোনাস, ক্যাশটাকে তারা প্রেফার করতেছেন। তো এখানে আমি আরেকটা যেটা কথা বলতেছিলেন যে আপনার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরকে নিয়ে যে কারা দায়িত্ব নেবে এই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরকে অ্যাক্টিভ করার জন্য। আমি আপনাকে বলি, বিগত 8-10 বছরে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অনেকগুলো ইনিশিয়েটিভ নিয়েছে, সেগুলো রেগুলেটরি কনটেক্সটে। সেখানে হলো যেন কি আইনগত দিকগুলো, যেমন রেগুলেটরি লিস্টিং করছে, অডিটর্স প্যানেল করছে, তারপরে কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন্স বাধ্যতামূলক করছে, ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট পাস করছে। তো সব মিলিয়ে ব্যাপক আইনি সংস্কার করছে। রেগুলেটরি অ্যাফেয়ার্স বা রেগুলেটরি বডি, মানে সেখানে আইনগত দিকগুলোতে তারা মানে বেশি লুক আফটার করতে পারে। এখানে আমি আপনাকে বলি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরকে লং টার্মে এই মার্কেটের সাথে ইনভলভ করার জন্য বা এই মার্কেটে নিয়ে আসার জন্য আমি আপনাকে বলি সরকারের আপনার পলিসি সাপোর্ট লাগবে। সেখানে তাদেরকে আস্থা নিয়ে আসতে হবে, কারণ বিভিন্ন সময় বিভিন্ন বিনিয়োগকারীরা, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বলেন বা ব্যক্তি বিনিয়োগকারী লং টার্মে যখন ইনভেস্ট করছে তারা বিভিন্ন সময় ডিপ্রাইভ হয়েছে, তারা হতাশ হয়েছে। এই হতাশা কাটিয়ে ওঠার জন্য, আস্থা নিয়ে আসার জন্য একটা সরকার থেকে পলিসি সাপোর্ট দরকার। এখন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের তো নিয়ে আসার একটা দায়িত্ব কারণ না কারণ থাকে,
নিজেরা প্রফিট করবে সেটার একটু বিষয় থাকে, কিন্তু পরিবেশটা তো সৃষ্টি করতে হবে যাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ আসে। যেমন আমরা বিদেশি বিনিয়োগ আসার জন্য আমরা বলি রাজনৈতিক স্থিতিশীলতা দরকার, তেমনি পুঁজিবাজারের স্থিতিশীলতা না আসলে তো এখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ আসবে না। তো সেটি দেখভাল কে করবে, কিংবা এই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যে এখন পারফেক্ট টাইম, সেই টাইমটা বোঝানোর জন্য তো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে যেতে হবে। কে যাবে? না, কে যাবে, কারো যাওয়ার এটা দায়িত্ব নেই, মানে ব্যক্তিগতভাবে যাওয়ার বিষয়টা আসে না, কিন্তু এটা একটা পরিবেশ তো সৃষ্টি করতে হবে। যদি সেটাই প্রশ্ন আসে তাহলে সেটা এক্সচেঞ্জের দায়িত্ব, এটা আদৌ এসএসসির দায়িত্ব না। কারণ এখানে অ্যাট্রাক্ট করা নতুন ইনভেস্টরকে, এটা এসএসসি, তাহলে এক্সচেঞ্জের প্রফিট বাড়বে, এখন ডিমিউচুয়ালাইজ এক্সচেঞ্জ, ফলে এটা তাদেরই এটা প্রমোট করার দায়িত্ব। মূল কথা যে আমাদের, আমি যেটা বলছিলাম একটু আগে, যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের যে বিনিয়োগ করার সক্ষমতা আছে কিনা সেটা প্রধান কথা, আইনগত সমস্যা আছে কিনা এটা একটা কথা, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে বাজারের প্রতি আস্থা আছে কিনা। স্যার আপনি প্রথম পয়েন্টটা আপনি যদি আসি যে সক্ষমতা আছে কিনা, এখানে বলাই হলো, আইন করা হলো যে তাদের সক্ষমতা বাড়াতে হবে, এবং মার্চেন্ট ব্যাংকগুলোর তালিকাভুক্তির ব্যাপারেও বিএসসি একমত হয়েছে, কিন্তু তারা তো তালিকাভুক্ত হতে পারছে না। না, বর্তমানে মার্চেন্ট ব্যাংকগুলো তালিকাভুক্ত হওয়ার খুব বেশি অবকাশ আমি দেখি না। স্যার কিছু মার্চেন্ট ব্যাংকগুলো তো আছে যাদের সক্ষমতা ভালো, ব্যাংক আছে যারা ভালো করছে, হতে পারে, কিন্তু তালিকাভুক্ত করার কোনো বাধ্যবাধকতা কোথাও নেই। তো কিন্তু তারা তো চাচ্ছে। স্যার অনেক মার্চেন্ট ব্যাংক অ্যাপ্লাই করেছে তালিকাভুক্তির জন্য, কিন্তু সেটা তো হচ্ছে না। সক্ষমতা বাড়ানোর কথা যেটা স্যার মার্চেন্ট ব্যাংকগুলো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বলা হচ্ছে, আমি এটা জানি না যে তারা আবার এইদিকে কি কারণে হচ্ছে না বা কেন হচ্ছে না। এসএসসি তো অনেক কিছু দেখে তারপরে তালিকাভুক্তির অনুমতি দেবে। আমি জানি না কি কারণে হচ্ছে না, তবে আমার ধারণা যে মার্চেন্ট ব্যাংক এরকম দু চারটা বা থাকতে পারে হয়তো, যেটা তালিকাভুক্ত হওয়া ডিজার্ভ করে। এর বাইরে তাদের যে আর্থিক অবস্থা, তাদের তালিকাভুক্ত হওয়ার খুব মতো মার্চেন্ট ব্যাংক খুব কমই আছে, হয়তো 3-4টা হয়তো থাকতে পারে। তালিকাভুক্ত হলে, হ্যাঁ, তালিকাভুক্ত হলে তাদের লিকুইডিটি বাড়বে, কিন্তু সেটাতে এসএসসি মাস্ট এনশিওর যে এতে করে শেষ পর্যন্ত যে যারা বিনিয়োগ করবে তাদের যেন ক্ষতি না হয়। এটা তো ক্রুশিয়াল কোশ্চেন। তো আমি যেটা বলছিলাম যে বাজারে আলটিমেটলি কথা, কিন্তু সেটা সাধারণ বিনিয়োগকারী হোক বা লং টার্ম বিনিয়োগকারী হোক, আস্থাটাই হচ্ছে অর্জন করতে হবে। এবং আমরা সাধারণভাবে দেখছি একটা আস্থার অভাব। আস্থা অর্জন করতে হলে এক্সচেঞ্জকে আস্থা অর্জন করতে হবে যে তারা ট্রান্সপারেন্ট বিজনেস করছে, কোনো ধরনের ম্যানিপুলেশন হবে না। তাদের রেগুলেটরের প্রতি আস্থা আসতে হবে যে এসএসসি ইজ অ্যাবসলিউটলি ফেয়ার, তারা যা করছে সম্পূর্ণ নিরপেক্ষভাবে এবং সততার সাথে করছে, এই আস্থা থাকতে হবে। এরপরে অর্থ মন্ত্রণালয়ের প্রতি আস্থা থাকতে হবে, বাংলাদেশ ব্যাংকের প্রতি আস্থা থাকতে হবে যে তারা যা সাপোর্ট করা, সেই সাপোর্টটা করছে। চাই আপনি যেটা বললেন যে স্টক এক্সচেঞ্জের ব্যাপারে আস্থা থাকতে হবে বিএসসি, অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক, তাহলে কি এদের প্রতি আস্থা নেই? আমি নেই বলছি এটা বলবো না, আস্থা হয়তো আছে, কিন্তু যে পরিপূর্ণভাবে যে আস্থাটা প্রয়োজন, আমার মনে হয় সেখানে কিছু ঘাটতি আছে। জি স্যার, যদি একই বিষয় না, ওইটা বিষয় কিন্তু ওইটা যে আমরা যে কথা বলে যে বাংলাদেশ ব্যাংক, তারপরে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, দুইটা এক্সচেঞ্জ, এদের রোলটা কিন্তু আসলে বেশি। আমরা এতদিনে যে জিনিসটা লক্ষ্য করেছিলাম যে বাংলাদেশ ব্যাংকের একটা নেতিবাচক একটা অ্যাটিটিউড কিন্তু ছিল আমাদের শেয়ার মার্কেটের উপরে, সেই জিনিসটা ইদানিং আমরা দেখছি একটু পজিটিভ হয়েছে। সেটা কি অর্থ মন্ত্রণালয় বা বিশেষ করে অর্থমন্ত্রী বলার কারণেই হয়েছে? আর যদি তাই হয়ে থাকে তাহলে এতদিন কেন এই বিষয়টা বলা হয়নি? অর্থমন্ত্রী বলার জন্য, অর্থমন্ত্রী আগেও বলেছিলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, কিন্তু জিনিসটা কি কারণে যেন আটকে ছিল, সেটা সেই জটটা কিন্তু খুলে গেছে। সেই হিসেবে একটা পজিটিভ একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, এটা হলো একটা। আর আমরা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে যে কথা বলছি যে অনেক রিফর্ম করেছে, অনেক আইন করেছে, এগুলো যেমন সত্যি কথা, কিন্তু সেইগুলি ইমপ্লিমেন্টেশনটা কিন্তু আমরা অতটা দেখতে পাচ্ছি না, এটা হলো একটা। আর 3 নম্বর হলো যে স্টক এক্সচেঞ্জ আমরা ডিমিউচুয়ালাইজ করেছি। ডিমিউচুয়ালাইজেশনের ইফেক্টটা কী হওয়া উচিত ছিল? ইফেক্টটা হলো যে আমরা যে কনসেপ্ট নিয়ে এটাকে করেছি, ম্যানেজমেন্ট থেকে ওনারশিপটাকে আমরা মানে সেপারেট করেছি, আলাদা করেছি। এটার উদ্দেশ্য ছিল যে যারা এখানে ম্যানেজমেন্ট
দায়িত্ব যারা পালন করবে তারা পালন করবে সমস্ত স্টেক হোল্ডারদের সুবিধার দিকে খেয়াল রেখে। সেই কাজটি করা হচ্ছে এখন নতুন যে কমিটি আছে, ম্যানেজমেন্ট কমিটি আছে 2টা স্টক এক্সচেঞ্জের। কিন্তু কথাটা হলো যে এগুলো করতে যে আসলে সেখানেও যে তারা সঠিকভাবে বা সাফল্যজনকভাবে কাজ করতে পেরেছে এটা আমি মনে করি না। স্যার এইখানে আগে যেটা ছিল বণিক সমিতি ছিল একটি, সেটিকে এখন কোম্পানি করা হয়েছে। যদি তাই হয়ে থাকে এই কোম্পানিটা পরিচালনা করবে যে ম্যানেজমেন্ট, তাদের সক্ষমতা নিয়ে তো এখন প্রশ্ন উঠছে সবচেয়ে বেশি। আপনি দেখেন এখানে 4 জন স্টক এক্সচেঞ্জ থেকে পরিচালক যাচ্ছেন, বাকিরা কারা এবং তাদের আর্থিক খাত সম্পর্কে কতটুকু নলেজ আছে, তো এই বিষয়টি তো দেখতে হবে সবার আগে। এবং যাদের দেখার দায়িত্ব তারা কি দেখছেন? অনুমোদন কিন্তু প্রাথমিক অনুমোদনটা কিন্তু নিজেরাই ঠিক করে তারপর বিএসসিসিতে প্রস্তাব পাঠানো হয়। বিএসসিসি কিন্তু চূড়ান্ত অনুমোদন দেওয়ার পরেই কিন্তু তারা ডিরেক্ট চেয়ারম্যান বা কমিটি বোর্ড হয়। এখানে যেটি হচ্ছে যে আর্থিক খাত সম্পর্কে কতটুকু নলেজ আছে যারা ডিএসসি-সিএসসির বোর্ডে আছেন, কারণ তারা অনেক বড় বড় ব্যবসা করছেন, অনেক অন্য সেক্টরে অনেক সাফল্য তাদের আছে, কিন্তু আর্থিক খাত সম্পর্কে সরাসরি কতটুকু নলেজ আছে? এইখানে আমার কাছে যেটা মনে হয় এইখানে যথেষ্ট ঘাটতি রয়ে গেছে। জি, সংক্ষেপে হ্যাঁ, যথেষ্ট ঘাটতি রয়ে গেছে। অর্থাৎ ওই টোটাল যে বোর্ডে 13 জন বোধহয় এখন মেম্বার আছে, তার ভিতরে আমরা দেখছি 4 জন হলো ওই স্টক মানে যারা মানে ব্রোকার আছে তাদের থেকে বা মেম্বারদের থেকে যাচ্ছে। আর বাকি ওখানে কিছু লোক আছে আমরা যতটা জানি আসলে শেয়ার মার্কেট সম্পর্কে বা ক্যাপিটাল মার্কেট সম্পর্কে তাদের যেরকম ধারণা থাকা উচিত সেরকম ধারণা কিন্তু আছে বলে লোকজন মনে করছে না। এটাগুলি আলাপ আলোচনা বিভিন্ন জায়গা হয়। আর একটা বড় ইম্পর্টেন্ট কাজ যেটা এখনও করতে পারেনি সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক পার্টনার, যেটা যার একটা বিরাট ভূমিকা রয়েছে, সেটা কিন্তু 2টা স্টক এক্সচেঞ্জ এখনও খুঁজে পায়নি। আর তারা কি খুঁজে পায়নি না খুঁজে পাওয়ার চেষ্টা করছেন, এটা কিন্তু একটা বিরাট। এখানে যদি আপনাকে স্যার আপনার কাছে সংক্ষেপে যদি এই নাসির ভাইয়ের কাছে আমরা যাব, এটা হচ্ছে স্ট্র্যাটেজিক পার্টনার খুঁজে পাওয়ার বিষয়টা কে খুঁজবে? আপনি এখানে যদি 4 জন পরিচালক দেখেন যারা শেয়ার হোল্ডার থেকে আসছেন, আর বাকি যারা তারা কিন্তু প্রত্যেকেই স্বক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন এবং তাদের যে বিজনেস আছে বা তাদের যে অন্য প্রফেশন আছে তারা কিন্তু সেটাই ব্যস্ত। এইখানে যে পরিচালক যিনি আসছেন তার কতটুকু ইন্টারেস্ট আছে এই পুঁজিবাজারকে উন্নয়নের জন্য, কিংবা কতটুকু সময় তিনি দিতে পারছেন? না, সেটা তো আমি একটু আগেই বললাম যে আমাদের ওখানে যে ধরনের লোক যাওয়া উচিত ছিল আমরা সবাইকে ওইভাবে কিন্তু দেখতে পাচ্ছি না। ওই ঘাটতি তো আমাদের রয়ে গেছে। আমি একটু ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে আমরা তো অত্যন্ত কনসিয়াসলি যাদের পুঁজিবাজার সম্পর্কে কোনো আইডিয়া আছে তাদেরকে বোর্ডে আসতে দিই নাই। কারণ আমরা একটা শর্ত আরোপ করেছি যে বিগত 3 বছরের মধ্যে যারা কোনোভাবে পুঁজিবাজারের কোনো প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আছে তারা এখানে নির্বাচিত হতে পারবে না। এই জায়গাটা একটা প্রশ্ন আছে, সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে বিএসসিসির উপরে। আপনি সবশেষ চিটং স্টক এক্সচেঞ্জের যিনি এমডি ছিলেন, এই 2 দিন আগে যিনি হলেন তার আগের জন, তার একটি মার্চেন্ট ব্যাংক ছিল এবং তার একটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ছিল। তারপরও তিনি এমডি হয়েছেন এবং এমডি হওয়ার আগে বিএসসিসি শর্ত দিয়েছে যে তুমি ওইটি ত্যাগ করো। তিনি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিটি বিক্রি করেছেন, মার্চেন্ট ব্যাংকটি তার হয়তো বউয়ের নামে বা কারো নামে ট্রান্সফার করেছেন। তাহলে যদি এটি হয় আপনি যেটি বললেন, সেক্ষেত্রে তো আমরা দেখছি সম্পূর্ণ উল্টো ঘটনা। এটা একটা এক্সেপশনাল আপনি বললেন, কিন্তু সাধারণভাবে যারা আছেন তারা বিগত 3 বছরে তাদের এর সঙ্গে জড়িত ছিল না এবং তাদের ইনফ্যাক্ট পুঁজিবাজার সম্পর্কে অভিজ্ঞতা অত্যন্ত সীমিত। এবং আমরা আইন করেই ওই সব লোককে চেয়েছি যারা বিগত 3 বছরের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সংশ্লিষ্ট নয়। এখন যারা বিগত 3 বছরে পুঁজিবাজারের সঙ্গে সংশ্লিষ্ট ছিল না নাই, তারা তো পুঁজিবাজার সম্বন্ধে জানবে না। এটা খুব স্বাভাবিক ব্যাপার। যে পুঁজিবাজারের সম্বন্ধে জানে সে বিগত 3 বছরে চুপচাপ বসে আছে, এরকম লোক কোথায় পাবেন? সুতরাং আমরা কনসিয়াসলি পুঁজিবাজার সম্বন্ধে ভালো জানে না এরকম লোককেই বোর্ডকে আনার চেষ্টা করেছি। জি, আর নাসির ভাই, এই যে ডিএসসি, সিএসসি বা এসএসসি সম্পর্কে তো বিনিয়োগকারীরা এখন অনেক সচেতন। আমরা আগে বলতে শুনেছি সবাইকে যে বিনিয়োগকারীরা না বুঝে বিনিয়োগ করেন, এখন তো বিনিয়োগকারীরা অনেক বুঝেন এবং আমরা যতটুকু দেখেছি যে তারা পড়াশোনা করেও বিনিয়োগ করেন, তারপরেও ক্ষতিগ্রস্ত হন। এবং আস্থার বিষয়টি 2 স্টক এক্সচেঞ্জের প্রতি বিনিয়োগকারীদের আসলে মনোভাবটা কি? তারা কি মনে করছেন যে এখন স্টক এক্সচেঞ্জ কাজ করছেন বাজার উন্নয়নের জন্য? দেখেন, স্টক এক্সচেঞ্জটা হচ্ছেন কি, এটা শেয়ার বাই সেলের মাধ্যম। হ্যাঁ,
উইথ কিছু সিস্টেম এবং ল ফলো করে তারা মানে বাজারে শেয়ার বেচা কিনার একটা স্টক বেচা কিনার একটা মাধ্যম হিসেবে কাজ করে। এখানে আজকে যে বিনিয়োগকারীদের এই যে আস্থা অনাস্থার ব্যাপারটা, সেটা শুধু স্টক এক্সচেঞ্জের উপর ডিপেন্ড করে না, আমি মনে করি সেটা শুধু রেগুলেটরি বডি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের উপর ডিপেন্ড করে না, সেটা সরকারের অনেকগুলো নীতির উপর ডিপেন্ড করে। বাংলাদেশ ব্যাংক আছে, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স আছে, তার এই প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরকে কিভাবে অ্যাসিস্ট করতে হবে, অনেক প্রতিষ্ঠান নন ব্যাংকিং ব্যাংকিং প্রতিষ্ঠান বিনিয়োগকারী আছে, ওনাদেরকে আচরণটাও সাধারণ বিনিয়োগকারীরা পর্যবেক্ষণ করে। তো সাধারণ বিনিয়োগকারী বা প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীরা শুধু যে ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চিটাগং স্টক এক্সচেঞ্জের উপর যে ডিপেন্ড করে বা তাদেরকে পর্যবেক্ষণ করে বিনিয়োগ করে তা নয়, কিন্তু তারা বিশেষ করে এই যে বিগত সময়ে মানুষের মধ্যে একটা ধারণা ছিল বাংলাদেশ ব্যাংকের গভর্নর চেঞ্জ হওয়ার পরে একটা বাংলাদেশ ব্যাংক থেকে পজিটিভ রেসপন্স পাওয়া যাবে পুঁজিবাজার উন্নয়নের জন্য। তো এই সমস্ত জিনিসগুলো করলে আমাদেরকে যেটা মনে হয়, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে অধিকতর সমন্বয়ের প্রয়োজনীয়তা আমাদের অতি জরুরি। জি, নাসির ভাই থাকেন, এই জায়গায় আমরা আসবো একদম শেষ পর্যায়ে। আমরা স্যার সংক্ষেপে যদি বলেন যে নাসির ভাইয়ের পয়েন্ট একটি ভালো পয়েন্ট, যেটি আপনারা অনেকবার বলেছেন যে সমন্বয়হীনতা এবং একটি মানে একটি অলিখিত বা লিখিতই একটি, আমি শিওর না যে এই হয়েছিল যে সবার মধ্যে প্রতি মাসে বসতে হবে, সেটি কিন্তু আসলে বসা হচ্ছে না, কিংবা যদি বসা হয়ও সেখানে বিএসসিসির যিনি বসছেন কিংবা বাংলাদেশ ব্যাংকের যিনি বসছেন তিনি কিন্তু নীতি নির্ধারণী পর্যায়ে নাই, তিনি একদমই মধ্যম লেভেলের কেউ বসছেন, যার কিন্তু কোনো ক্ষমতা আসলে ওইভাবে নেই সিদ্ধান্ত নেওয়ার। এই বিষয়টি কিন্তু স্যার এখন স্পষ্ট রয়েই গেছে। এটা আমরা সবাই সবসময় বলে আসছি যে কোঅর্ডিনেশন একটা সবচেয়ে বড় জিনিস, যারা এখানে ইনভলভ আছেন এবং এইখানে অগ্রণী ভূমিকা পালন করা উচিত বাংলাদেশ ব্যাংকের, কারণ বাংলাদেশ ব্যাংকই সবচেয়ে বড় রেগুলেটর, এবং ওনারা যদি কোনো মধ্যম সারির বা নিম্ন সারির লোকজন দেয় তাহলে হবে না। আপনি জানেন যখন মির্জা আজিজ সাহেব এসিসি চেয়ারম্যান ছিলেন, ইভেন যখন আমি ছিলাম, তখন আমাদের মধ্যে যে মিটিংগুলো হতো সাধারণত 3 মাস 4 মাস পরে একটা মিটিং হতো, সেখানে কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং ডেপুটি গভর্নর উপস্থিত থাকতেন এবং এসিসি চেয়ারম্যান থাকতেন। তখনও ইডরা হয়নি, কিন্তু ছিলেন স্যার একদম শেষ পর্যায়ে স্যার এনারা সবাই মিলে হতো। এখন এই কোঅর্ডিনেশনের অভাবটা আমরা দেখছি। তবে ইদানিং একটা পজিটিভ সাইড আমি দেখছি যে বাংলাদেশ ব্যাংকের পুঁজিবাজারের যে সমস্যাগুলো, এই প্রতি আরও একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি আমি কিন্তু ইদানিং কয়েক মাস থেকে দেখতে পাচ্ছি। এটা খুব পজিটিভ সাইড। না, আমরা এই কথাটাই কিন্তু বলছি আসলে যেটা আমাদের মূল সমস্যা আলাপ করছিলাম, যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কেন বিনিয়োগ করছে না, এই প্রশ্নের উত্তর পেতে হলে উনি যেটা বললেন যে আসলে বাংলাদেশ ব্যাংককে এবং বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে উদ্যোগ নিতে হবে। এবং উনি যেটা বলেন, উনি যখন ওখানকার চেয়ারম্যান ছিলেন 3 মাস অন্তর অন্তর মিটিং হতো, কোঅর্ডিনেশন, তখন কিন্তু বাজার অবস্থা স্বাভাবিক ছিল। কিন্তু আমরা গত কয়েকটি বছরে বাজারে অস্বাভাবিক অবস্থা দেখেছি, এখন আরো বেশি বসার দরকার ছিল। এখন আরো বেশি বসার দরকার ছিল। এই জন্য আমরা যেটা পরামর্শ দিব বা আমরা অনুরোধ করব ওনাদেরকে, আপনারা ঘন ঘন বসেন, যে কিন্তু বাজারের অবস্থা যে যত বলুন না কেন এখনও কিন্তু স্বাভাবিক হয়নি। এটাকে স্বাভাবিক করতে হলে আরও উদ্যোগ নিতে হবে, আরও সমন্বয়ের প্রয়োজন আছে। জি নাসির ভাই, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ ধরে। জি স্যার আপনাকে ধন্যবাদ, স্যার আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, পুঁজিবাজারে যে প্রতিনিয়ত দাম ওঠানামা করছে সেটি নিয়ে আমরা আলোচনা না করলে, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি কিংবা যে অতিথিরা আসেন তাদের কাছ থেকে যে জ্ঞানগুলো আমরা নেই, সেটিতে আসলে বোঝা যায় যে বাজারে আসলে কখন বিনিয়োগের সময়, বিনিয়োগ করে কি হবে এবং ভবিষ্যতে কি হচ্ছে বাজারে, সেই বিষয়টি একটি ধারণা দেওয়ার চেষ্টা করি, আমরাও একটা ধারণা নেওয়ার চেষ্টা করি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামীকালকে দেখা হচ্ছে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।